ওকে, ফার্স্ট অফ অল যদি আমরা HTML করতে চাই তাহলে কি করি? ফোল্ডার ক্রিয়েট করি, তাই তো? তো তাহলে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নিউ থেকে একটা ফোল্ডার। সবাই আপনারা যেটা সবসময় ভুল করেন সেটা হচ্ছে আপনারা কাজ করতে শুরু করতে আগে সাবলাইম ওপেন করেন। আমি কিন্তু কখনোই আগে সাবলাইম ওপেন করি না, আমি আগেই ফোল্ডার তৈরি করি, দেন হচ্ছে আমি এখানে কাজ করব। তো আগে আপনারা যখনই কম্পিউটারে কাজ করতে বসবেন প্রথমে ফোল্ডার ক্রিয়েট করবেন। সো আমরা ফোল্ডার বানাবো ফিফথ ক্লাস নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারের মধ্যে আমি ফাইল রেডি করব। রাইট বাটন প্রেস করব, এখানে নিউ থেকে টেক্সট ডকুমেন্টে এখানে আমি লিখবো index.html। ওকে, জাস্ট index.html লিখলাম, কিন্তু আজকে আমাদের তো HTML ক্লাস না, আজকে আমাদের CSS ক্লাস। তো যেহেতু আমাদের নেট নাই, তো CSS সম্বন্ধে আমি মুখেই অল্প একটু পরিচয় দিচ্ছি, এরপরে আমি বিস্তারিত তো কাজ দেখাবো। সিএসএস কাকে বলে? HTML এর বেসিক স্ট্রাকচার রেডি করার পরে সেটার উপরে ডিজাইনকে অ্যাপ্লাই করার জন্য, হ্যাঁ, HTML এর স্ট্রাকচারের উপরে ডিজাইনকে অ্যাপ্লাই করার জন্য সিএসএস এর ব্যবহার হয়ে থাকে। সিএসএস মূলত একটা ওয়েবসাইটকে ডিজাইনিং এর পার্ট বলা হয়, ঠিক আছে? আপনি স্ট্রাকচারকে রেডি করার পরে সেটার উপরে যে কোনো ডিজাইনকে অ্যাপ্লাই করার জন্য আপনি সিএসএস ব্যবহার করবেন। সিএসএস মূলত 1995 সালে এটা রিলিজ হয়েছে। HTML কবে হয়েছে? তার 2 বছর আগে, 1993-তে, ঠিক আছে? 1993 সালে আমাদের HTML রিলিজ হয়েছে, 1995 আমাদের CSS রিলিজ হয়েছে। CSS কে যারা ফাউন্ড করছে তাদের কম্পাইলার নাম হচ্ছে W3C বলা হয়, W3C বা ওয়ার্ল্ড ওয়েব কনসোর্টিয়াম, একটা সংগঠন যারা হচ্ছে CSS-টাকে মেক করছে বা ফাউন্ড করছে, ঠিক আছে? আপনি লাস্ট ক্লাস করছেন? ওকে, সো আমার এখানে এটা হচ্ছে সিএসএস, জাস্ট অল্প একটু পরিচয় দিলাম, বাকিটা আমরা এখানে করব সিএসএস সম্বন্ধে। আমরা যেরকম HTML এ কোনো ফাইল রেডি করি, কোনো ফাইল বানাতে চাই, তাহলে কি লিখি? index.html, তাই তো? সেম ভাবে যদি সিএসএস করতে চাই তাহলে লিখতে হবে style.css বা index.css বা যে কোনো কিছু .css। HTML এর ফাইল করার জন্য শেষে যেরকম আমরা ডট এক্সটেনশনের জায়গায় .html লিখি, CSS এর জায়গায় আমরা .css লিখবো। এইটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। PHP করবেন .php, জাভাস্ক্রিপ্ট করবেন .js, ঠিক আছে? এগুলো হচ্ছে আমি যেই পার্টটা করব সেটার সাথে আমার সিমিলার থাকবে আমার এক্সটেনশনটাই ফাইলটাকে ওই ফাইলে কনভার্ট করে দেয়। তো আমরা এখানে HTML এর মধ্যে আমরা আরেকটা ফাইল করে নিচ্ছি, রাইট বাটন প্রেস করলাম, দেন নিউ থেকে আমরা একটা ফাইল করব টেক্সট ডকুমেন্ট। এটার নাম দিব আমরা style.css, ঠিক আছে? দেন দুইটা ফাইল করলাম, একটা হচ্ছে ইন্ডেক্স ফাইল, একটা হচ্ছে সিএসএস ফাইল। কিন্তু সিএসএস ফাইল কখনোই ওয়েবে ওপেন করা যায় না। আমরা HTML ফাইল যেরকম এখান থেকে কি করি, রাইট বাটন প্রেস করে ওপেন করি, কোথায় ওপেন হয়? এটা ওয়েবে। কিন্তু সিএসএস ফাইল কখনো ওয়েবে ওপেন হয় না। এটা ওপেন হবে যদি ওপেন করেন নোটপ্যাডে, অথবা আপনার কম্পিউটারের মধ্যে যে এডিটরগুলো আছে, যেমন VS কোড বা হচ্ছে ব্র্যাকেটস বা হচ্ছে আমাদের সাবলাইম, এগুলোতে ওপেন হবে। কখনোই সিএসএস এর কোড ওয়েবে দেখা যায় না, কারণ হচ্ছে সিএসএস সবসময় হিডেন, পিছনে থাকে, আর ফ্রন্ট এন্ডে থাকে HTML এর উপরেই তারা ডিজাইন করবে, ঠিক আছে? ওকে, সো আমরা এটাকে মিনিমাইজ করে আমরা কি করব, আমরা আমাদের সাবলাইম ফাইলটা ওপেন করি। এখান থেকে আমরা যাব সাবলাইম টেক্সট 3, দেন এখান থেকে ফাইল থেকে আমরা আমাদের ফোল্ডারটা ওপেন করে নিব। এখান থেকে আমরা যাব ডেস্কটপ, ডেস্কটপ করে গেল। আচ্ছা, যদি এখানে না পাই সমস্যা নেই, এটা ওপেন করার অনেক ওয়ে আছে। এটাকে ধরলাম Ctrl+X, কম্পিউটারের মধ্যে আসলাম, এখান থেকে এসে এটাকে ডাউনলোডসের মধ্যে ঢুকিয়ে দিলাম, এখানে Ctrl+V, দেন সাবলাইমে আসলাম, এসে এখান থেকে আমরা বলবো ওপেন ফোল্ডার, কোথায় রেখেছি? ডাউনলোডস। ওকে, দেন আমরা এই ফোল্ডারটাকে কেটে দিলাম, আমরা আমাদের ফোল্ডার আমরা কাজ করবো এখানে index.html। ওকে, তো ফোর্থ ক্লাসে আপনাদের মনে হয় শর্টকাট শেখানোর কথা, তাই না? ফোর্থ ক্লাসে আপনাদের কিছু শর্টকাট দেখানোর কথা। সো আমরা index.html পেজের মধ্যে আসলাম, ওনাকে বসতে দিন, ভিতরে চলে যান, পিছনে তার একটা সিট আছে।
ভিডিও দেখেছেন। ওকে, HTML যেরকম আমি শর্টকাট ইউজ করি, আমি কিন্তু এখানে লিখি HTML লিখে আমি যদি এখানে 5 লিখে ট্যাবে প্রেস করি তাহলে আমার টেমপ্লেটটা আসে, তাই তো? এটা একটা শর্টকাট। এই শর্টকাটটা আসে কিছু প্লাগইন অ্যাড করতে হয় আমাদের সাবলাইম কোড এডিটরের মধ্যে, কিছু প্লাগইনস অ্যাড করতে হবে। যেমন আমার দেখেন এই প্রেফারেন্সের মধ্যে এই যে প্যাকেজ সেটিংসের মধ্যে আমার কিছু প্লাগইন এখানে আছে, আমি এখানে কিছু প্লাগইন অ্যাড করে রেখেছি। সো এখানে আপনাদেরও কিছু প্লাগইনস অ্যাড করতে হবে, কিছু প্লাগইন আমাদের এখানে ইনস্টল করতে হবে, তাহলে আমাদের ওই শর্টকাটগুলো কাজ করবে। যেমন আমি যদি এখানে প্যারাগ্রাফ লিখি, লোরেম লিখি 100, আমার লোরেমটা চলে আসে, আমার কিন্তু কষ্ট করে লোরেমটাকে কপি করে নিয়ে আসতে হয় না, আমি এখান থেকে নিতে পারি। সো এই জিনিসগুলো এগুলো শর্টকাটের কারণে কাজ করে। এই শর্টকাটগুলো অ্যাড করবেন আপনার কিবোর্ড থেকে Ctrl+Shift+P প্রেস করবেন, Ctrl+Shift+P। যদি আমি Ctrl+Shift+P প্রেস করি তাহলে আমার এখানে আমার কন্ট্রোল প্যাকেজটা ডিসপ্লে হবে, কন্ট্রোল প্যাকেজটা। এখান থেকে আমাকে ইনস্টল প্যাকেজটা ইনস্টল করতে হবে। এখান থেকে আমাকে প্রথমে লিখতে হবে ইনস্টল প্যাকেজ, ইনস্টল, এই যে চলে আসছে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ। Ctrl+Shift+P প্রেস করার পরে আমি ইনস্টল প্যাকেজ লিখে সার্চ করব, আমাকে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ নামে একটা অপশন দিবে। এই অপশনটার উপরে কিছুই করতে হবে না, যা যদি সিলেক্ট না থাকে এরকম সিলেক্ট করবেন, আপনার কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করবেন, এটা নিচে উপরে না উঠবে। আমার দরকার হচ্ছে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল প্যাকেজ, এইটাতে সিলেক্ট রেখে কিবোর্ডের এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এটা একটু সময় নেবে ইনস্টল করার জন্য। আমার এখানে বেশি সময় নেবে না, হয়তো বা কয়েক সেকেন্ড, 5-6 সেকেন্ড নেবে, কিন্তু আপনাদের কম্পিউটার যারা এটা কখনো ইনস্টল করেননি তাদের হয়তো বা 1 থেকে 1.5 মিনিট সময় নিতে পারে। 1-1.5 মিনিট সময় নিয়ে দেন এটা ওপেন হবে, ঠিক আছে? এই যে নিচে দেখেন লোড নিচ্ছে, এই যে নিচে লেখা আসছে দেখছেন, লোডিং রিপোজিটরিজ লেখা আসছে। এখানে আমার লোডিং নিচ্ছে, যার কারণে এখানে আমাকে বলতেছে দেখেন দেয়ার আর নো প্যাকেজ ইনস্টল অ্যাভেলেবল ফর ইনস্টলেশন। কেন বলছে? কারণ হচ্ছে আমি অলরেডি এর আগে ইনস্টল করেছি। দেন আমি আবার কি করব, Ctrl+Shift+P প্রেস করব। ওকে, যদি ইনস্টল হয়ে যায় দেন এরকম আবার একটা পপআপ সামনে চলে আসবে, ইনস্টল হওয়ার সাথে সাথে এরকম একটা পপআপ সামনে চলে আসবে। এখানে আসার পরে আপনি কয়েকটা প্লাগইন অ্যাড করবেন, 5টা কি 6টা প্লাগইন অ্যাড করলে আমাদের এনাফ। ফার্স্ট যেই প্লাগইনটা অ্যাড করবে সেটার নাম হচ্ছে HTML5। আসছে এখানে HTML5 আসে নাই। তো HTML5 কেন আসে নাই? কারণ হচ্ছে অলরেডি আমি HTML5টা ইনস্টল করে রাখছি। এখানে যেটা আসছে সেটা হচ্ছে HTML5 ডক্টর CSS রিসার্চ স্নিপেটস, আমার এটা না। শুধু HTML5 লিখলে আমার একটা প্লাগইন আসবে শুধু HTML5 লেখা, ওইটাতে আমি জাস্ট এরকম সিলেক্ট রেখে এন্টার প্রেস করবো, আমার এটা অ্যাড হয়ে যাবে। সো প্রথমে একটা প্লাগইন গেল। সেকেন্ড নাম্বার প্লাগইন হচ্ছে HTML বিউটি, এই যে এটা HTML বিউটিফাই, ঠিক আছে? HTML বিউটিফাই প্লাগইনটা সিলেক্ট করবেন, এন্টার প্রেস করবেন, এই যে নিচে আমাকে বলবে যে ইনস্টল হচ্ছে। HTML বিউটিটা আমার এখানে ইনস্টল হয়ে গেছে সাকসেসফুল। আবার Ctrl+Shift+P প্রেস করব। দেন প্রথমে Ctrl+Shift+P প্রেস করলে আমাকে প্লাগইনে নেয় না, সর্বপ্রথম ইনস্টল প্যাকেজে প্রবেশ করতে হয়, দেন প্লাগইন আসে। সো ইনস্টল প্যাকেজ কয়টা প্লাগইন করেছি আমরা? 2টা। তৃতীয় নম্বর প্লাগইন ইমিট। ইমিট এখানে আসে নাই, ইমিট এখানে নাই, অলরেডি আমি অ্যাড করছি এর আগে, যার কারণে ইমিট নামে প্লাগইনটা এখানে দেখাচ্ছে না। তিনটা প্লাগইন গেল। চতুর্থ প্লাগইন লোরেম ইপসাম, এই যে লোরেম ইপসাম নামে যে প্লাগইনটা এটা এখানে আছে। সো আমি কি করব, এন্টার প্রেস করব যাতে আমার প্লাগইনটা অ্যাড হয়ে যায়। 4টা হলো। দেন 5 নম্বর প্লাগইন অটো ফাইল নেম। অটো ফাইল নেম এখানে আসে নাই, কারণ হচ্ছে অটো ফাইল নেমটা অলরেডি ইনস্টলড, যার কারণে অটো ফাইল নেমটা এখানে আসে নাই। 5টা গেল। 6 নম্বর হচ্ছে কালার পিকার, কালার পিকার এটাকে অ্যাড করে নেবেন, এন্টার প্রেস করবেন, এটা অ্যাড হয়ে যাবে। সো এই 6টা প্লাগইন আমাদের এখন প্রয়োজন। আপনাদের এই 6টা প্লাগইন ইনস্টল করলে ইজ এনাফ, আর তেমন কিছু প্রয়োজন হবে না। আরও কয়েকটা করতে পারেন, যেমন আমাদের আরেকটা আছে HTML অ্যাট্রিবিউটস, ওইটাও করা যায়। HTML অ্যাট্রিবিউটস, এই যেটা এই HTML অ্যাট্রিবিউটস, এটাকেও চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন।
তো আমরা এখানে 7টা প্লাগইন অ্যাড করলাম, এই 7 প্লাগইনস আপনারা ইনস্টল করে নেবেন, অ্যাড করে নেবেন। দেন আমি কি করব, এখানে HTML5 এর একটা টেমপ্লেট নিব, HTML5। এরপরেও আরো যে শর্টকাটগুলো আছে এটা আমাদের ক্লাসে আসবে, টপিক অনুযায়ী আসবে, দেন আপনারা কোশ্চেন করবেন, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। দেন আমরা বডিতে আসলাম, আমরা মূলত আজকে করব সিএসএস। সিএসএস মূলত 3 প্রকার। প্রথম নাম্বার সিএসএস এর নাম হচ্ছে ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট। সো আমি এখানে একটা H1 নিলাম, এর মধ্যে বললাম ইনলাইন সিএসএস এর ফুল মিনিং জানেন তো সবাই নাকি? সিএসএস এর ফুল মিনিং কি? আচ্ছা, ক্যাসকেডিং স্টাইল শিট। তো এই ক্যাসকেডিং স্টাইল শিটের প্রথম নাম্বার যে শিটটা সেটা হচ্ছে ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট। ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট কাকে বলে? ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট হচ্ছে HTML ট্যাগের লাইনের উপরে যদি কোনো সিএসএস কে অ্যাপ্লাই করা হয় তাকে ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট বলে। যেমন আমি এখন যদি কোনো সিএসএস করি সেটা H1 এর মধ্যে সিএসএস কে কল করব। এর আগেও আমরা এরকম সিএসএস অ্যাপ্লাই করেছি। আমি আমার এই H1 এর মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, একটা অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে আমাদের স্টাইল, STYL, স্টাইল। দুইটা ইকুয়েশন, দেন হচ্ছে দুইটা ইনভার্টেড কমা। স্টাইল সমান সমান দুইটা ইনভার্টেড কমা, এই দুইটা ইনভার্টেড কমার মধ্যে যত সিএসএস সব কল করতে হবে। এই ইনভার্টেড কমার বাইরে যে আমি যদি এই দুইটার বাইরে এসে এখানে যদি সিএসএস কে কল করি এটা আসবে না। এখানে লিখলাম কালার, আসছে? কালার আসছে? নাই, কালার নামে কোনো প্রপার্টি শো করছে না। কিন্তু আমি যদি দুইটা ইনভার্টেড কমার মধ্যে এখানে লিখতাম COLOR, কালার, কালার নামে একটা প্রপার্টি আমার এখানে চলে আসছে। সো কালার লিখে একটা ক্লন দিব, দেন আমি কালারের নাম লিখবো, একটা কালার লিখলাম যেমন রেড। কালারটা আমি একটু পরে দিচ্ছি, আগে সেভ করলাম এটাকে ওপেন করি। এটাকে ওপেন করলাম, আমাকে দেখাচ্ছে ইনলাইন ক্যাসকেডিং স্টাইল শিট, যেখানে ফন্টের কালার কি ব্ল্যাক। সো আমি সাবলাইমে আসবো, আসার পর এখানে আমি লিখলাম কালার আমার রেড, দেন ক্লন দিয়ে এটাকে ক্লোজ করব। আমি আমার সাইটে আসবো, এখানে এসে আমি এটাকে রিলোড দিচ্ছি, কালার চেঞ্জ হয়েছে। আমার ফন্টের কালার ব্ল্যাক ছিল, এটাকে আমি রেড করেছি। এটা কোন সিএসএস? ইনলাইন সিএসএস। দেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব, ব্যাকগ্রাউন্ড কালার। একটা ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার লিখে আমি আমার সাইটে সেখানে রিলোড দিচ্ছি। সো আমার এই ফন্টের কালারের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, যে ব্যাকগ্রাউন্ডের কালার নাম হচ্ছে গ্রিন। তো দুইটা অ্যাট্রিবিউট আমি ইউজ করেছি, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। দেন আমি এখানে বললাম ফন্ট সাইজ, আমি বললাম 50 পিক্সেল। ফন্ট সাইজ মানে হচ্ছে ফন্টের যে সাইজটা সেটা 50 পিক্সেল বড় হবে, এখন যতটা আছে তার থেকে আরো বড় হবে। বড় হয়েছে? আচ্ছা, লেখাটা কোন পাশে আছে? লেফটে আছে। সো আমি ফন্ট সাইজের পরে আমি এখানে লিখলাম টেক্সট অ্যালাইন, আমি বললাম রাইট। লেখাটা এখন বামে আছে, এই লেখাটা আমি চাচ্ছি এখন ডানে চলে যাবে, ডান পাশে। সো লেখাটা বাম থেকে ডানে চলে গেছে। আমি যদি তাকে বলতাম যে এটা ডানে না, ইটস টেক্সট অ্যালাইন টু সেন্টার, জাস্ট বললাম টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে লেখাটা সেন্টারে থাকবে, মাঝখানে থাকবে। সো অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমি লেফট রাইট এখানে কয়টা সিএসএস অ্যাপ্লাই করেছি? কয়টা? 5টা। এখন এখানে অ্যাপ্লাই আছে কয়টা? এখানে কয়টা সিএসএস অ্যাপ্লাই আছে? 3টা। আপনারা সবাই শিওর এখানে 3টা সিএসএস আছে? গুড। সো আমরা এখানে 4টা সিএসএস অ্যাপ্লাই করছি, একটা হচ্ছে আমাদের একটা কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ফন্টের সাইজ, আর একটা হচ্ছে অ্যালাইনমেন্ট। টোটাল 4টা সিএসএস এখানে কল করছে। এই যতগুলো সিএসএস, এখানে 4টা, কারণ আমি চাইলে আরো একাধিক সিএসএস অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এই সমস্ত সিএসএস গুলো কি? ইনলাইন সিএসএস। আচ্ছা, গুড। আমরা পরবর্তী এখানে H1 এর পরে আরেকটা নিচ্ছি H2। আমার দ্বিতীয় নাম্বার সিএসএস এর নাম হচ্ছে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট। সো আমি এখানে লিখবো ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট।
ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট কাকে বলে? এইচটিএমএল পেজের মধ্যে হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগকে কল করে কোনো সিএসএস কে অ্যাপ্লাই করার নামকে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট বলে। এই সিএসএসটা আমি H2 কে কল করে কাজ করব। ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস করার জন্য 4টা প্রপার্টি লাগে সিএসএস এর। 4টা প্রপার্টি ছাড়া ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস কে কল করা যায় না বা এটাকে অ্যাপ্লাই করা যায় না। ফার্স্ট অফ অল কি সেটা দেখাচ্ছি। ইন্টারনাল সিএসএস করার জন্য 1 নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে সিলেক্টর। 1 নম্বরে কি লাগবে? সিলেক্টর। এই এতটুকুর মধ্যে সিলেক্টর কি বলতে পারবেন? সিলেক্টর কি? H2। আচ্ছা, তাহলে ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিটকে যদি আমি কোনো কিছু কালার ডিজাইন করতে চাই আমাকে প্রথম ধরতে হবে। সো এইটাকে ধরবো কাকে? H2 এর মধ্যে। অবশ্যই আমি H2 কে ধরবো। সো আমার সিলেক্টর হচ্ছে H2। কোথায় অ্যাপ্লাই করব বলেছি? হেড ট্যাগের মধ্যে। হেড ট্যাগের মধ্যে এতক্ষণ ইউজ করেছি স্টাইল নামে অ্যাট্রিবিউট। এখন স্টাইল নামে কোনো অ্যাট্রিবিউট ইউজ করব না, এখন ইউজ করব স্টাইল নামে ট্যাগ, STYLE। স্টাইল নামে ট্যাগ ইউজ করলাম। আর এতক্ষণ ইউজ করেছি স্টাইল নামে অ্যাট্রিবিউট। সো আমাদের এখানে স্টাইলের মধ্যে প্রথম সিলেক্টর লাগবে। সিলেক্টর কি আমাদের? H2। 2 নম্বরে আমরা কোনো HTML ট্যাগকে লেখার জন্য ওপেনিং ট্যাগ অথবা ক্লোজিং ট্যাগ লেখার জন্য 2টা চিহ্ন ইউজ করে থাকি। নাম কি? অ্যাঙ্গেল ব্র্যাকেট। আমরা ঠিক এই সিএসএস করার জন্য 2 নম্বরে আমাদের লাগবে ডিক্লারেশন। এই ডিক্লারেশন হচ্ছে 2টা সেকেন্ড ব্র্যাকেট। আমার এই H2 এখানে 2টা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এই 2টা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সমস্ত সিএসএস গুলো কল করতে হবে। সিএসএস কল করতে হবে। সো আমার 2টা জিনিস গেল, সিলেক্টর দেন হচ্ছে ডিক্লারেশন। 3 নাম্বার আমার লাগবে প্রপার্টি। প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে কালার। কালার হচ্ছে একটা প্রপার্টি। দেন 4 নম্বরে লাগবে আমাদের প্রপার্টি ভ্যালু। এই প্রপার্টি ভ্যালু হচ্ছে এই কালারটার, যেমন এটা আমি নাম দিলাম যেমন অরেঞ্জ। এই অরেঞ্জটা হচ্ছে আমার প্রপার্টির ভ্যালু। ক্লিয়ার? সিএসএস করার জন্য 4টা প্রপার্টি লাগবে। সিলেক্টর লাগবে, ডিক্লারেশন লাগবে, প্রপার্টি লাগবে, প্রপার্টির ভ্যালু লাগবে। দেন আমি কালারের পরে কালার লিখলাম, দেখি আমার কালার আসছে কিনা। কালার আসছে? আচ্ছা। দেন হচ্ছে সাবলাইমে আসলাম। এই কালারের পরে আমি এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার। সেম এখানে যে 4টা সিএসএস ইউজ করেছি সেম ভাবে আমি আমার H2 এর মধ্যেও সেম সিএসএস ইউজ করেছি, নাথিং ডিফারেন্স। সো এখানে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার গুগল ক্রমে সেখানে রিলোড দিচ্ছি। আসছে? কালার, ব্যাকগ্রাউন্ড, ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন, 4টা জিনিস ইউজ করেছি। তো এই আমার দ্বিতীয় লাইনে যে সিএসএসটা ইউজ করেছি এটা কোন সিএসএস? ইন্টারনাল ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, গুড। তিন নাম্বার এন্ড লাস্ট সিএসএস। 3 নাম্বার সিএসএস হচ্ছে আমাদের এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শিট। এক্সটার্নাল। সো এক্সটার্নাল কিভাবে কল করে? এখানে আরেকটা জিনিস নিলাম, H3। H3 এর মধ্যে আমি এখানে লিখলাম এক্সটার্নাল ক্যাসকেডিং স্টাইল শিট। এই এক্সটার্নাল সিএসএসটা হচ্ছে প্রফেশনাল। এক্সটার্নাল সিএসএস হচ্ছে আমার প্রফেশনাল। কেন হচ্ছে? এই এক্সটার্নাল সিএসএস এর মধ্যে আমরা যখন ওয়েবসাইটের কাজ করব, একটা ওয়েবসাইট বানাবো, তখন যদি একই পেজের মধ্যে আমরা HTML ও করি, CSS ও করি, সেই ক্ষেত্রে কোডটা অনেক বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে খুঁজে পাওয়া যাবে না কোনটা HTML আর কোনটা CSS। তো সেই ক্ষেত্রে আমরা যখন ওয়েবসাইট বানাবো তখন HTML এর কোডই হয়ে যাবে প্রায় 3-4 হাজার। তখন এর মধ্যে যদি আবার CSS কে অ্যাপ্লাই করি তার সাথে আরো 5,000 অ্যাড হবে, তাহলে প্রায় 8 থেকে 10,000 কোডিং হয়ে যাবে। তখন
আমার খুঁজে বের করতে খুবই প্রবলেম হয়ে যাবে কোথায় কোনটা রেখেছিলাম, পরবর্তীতে এডিট করতে গেলে সমস্যার মানে সম্মুখীন হইতে হয়। বা হচ্ছে আপনি যখন কোনো ওয়েবসাইট বানাবেন বা কোডিং করবেন, তখন ওই কোডিং এর যে বানাতে দিবে আপনাকে সে কোড চাবে। এগুলো অবশ্য আগেই আপনার সাথে কাজ নেওয়ার সময় ওনার সাথে কথাবার্তা হবে যে উনি কোডিং নিবে কিনা, ওনাকে কোডিং দিতে হবে কিনা। যদি উনি কোডিং চায় সেই ক্ষেত্রে এইভাবে যদি আপনি কোডিং করে দেন, আপনাকে পেমেন্ট ডিউ বা বাজায় রাখবে। কারণ হচ্ছে উনি এমনভাবে কোডিং করে দিতে হবে যাতে উনি বুঝতে পারেন। ঠিক আছে, এই জন্য সব থেকে প্রফেশনাল হয়ে হচ্ছে HTML পেজ ডিফারেন্স, CSS পেজ ডিফারেন্স রেখে আমাদেরকে কোডিং গুলো সাজাই করতে হবে। সো এটার জন্য এক্সটার্নাল করার জন্য আমি এখানে একটা ফাইল তৈরি করেছিলাম। এখানে আমি ডাউনলোডস এর মধ্যে একটা ফাইল করেছিলাম, মেবি স্ক্রিপ্ট ক্লাস style.css। সো আমি আমার HTML পেজগুলো কাজ আমি HTML পেজে করব, CSS এর কাজগুলো আমি আমার CSS পেজে করব। এটা হচ্ছে প্রফেশনাল সিস্টেম, প্রফেশনাল ভাবে কাজ করা এটাকে। সো আমি আমার এই style.css এ আসলাম। এখানে ফার্স্ট অফ অল আমার সিলেক্টর কি h3। তো আমি এখানে লিখলাম h3, ডিক্লারেশন কল করলাম। এখানে সেম ভাবে আমি ওই CSS টাকে কল করে নিয়ে আসতেছি। বলেন, এখনো টপিক আমি ওই টপিক আসি নাই, ওইটা কিভাবে একটু পরে দেখাবো। সো এখানে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে কালারটা বললাম পিঙ্ক, ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, ব্লু। এখন এখানে যা যা করছি দেখেন তো, এগুলো কি একটা ওখানে আসছে কিনা, পাইছে একটাও? আচ্ছা, আমার এখানে এই যে আমি ওয়েবে যেটা ওপেন করছি এটা কোন ফাইল বলতে পারবেন? HTML ফাইল। আচ্ছা গুড। আমার এটা হচ্ছে HTML ফাইল, কিন্তু আমার এটা হচ্ছে CSS ফাইল। এখন এটা তো আলাদা একটা ফাইল, আর এই ফাইলটা তো কখনোই ওয়েবে ওপেন করা যাবে না। এটা আমি জানি যে CSS ফাইলকে ওয়েবে ওপেন করা যায় না। তাহলে এটার সাথে এটা যদি আমি কাজ করাইতে চাই, আমার HTML এর সাথে CSS টাকে কাজ করাইতে চাই, তাহলে এই পেজটাকে এই পেজের সাথে লিংক করাইতে হবে। CSS পেজটাকে HTML এর সাথে লিংক করাইতে হবে। যদি লিংক করে সেই ক্ষেত্রে এটা কাজ করবে। সো আমি এটাকে লিংক করাবো। লিংক করানোর জন্য আমরা এখানে একটা ট্যাগ ইউজ করবো, নাম হচ্ছে লিংক। লিংক নামে একটা ট্যাগ ইউজ করবো। দেন এখানে যে href একটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের মধ্যে আমি আমার CSS ফাইলের নামটা লিখবো। আমার CSS ফাইলে যেই নামটাই থাকবে সেম নামটা আমি এখানে ইউজ করবো। সো আমার CSS ফাইলের নাম হচ্ছে style.css। দেন আমি এটাকে সেভ করবো, এটাকেও সেভ করব, এটাকেও সেভ করব। এখন আমি আমার সাইটে সেখানে রিলোড দিচ্ছি, আসছে। সো এখন দেখতে পাচ্ছি যে আমার ফন্টের কালার। এখানে আরেকটা কাজ করে, আমাদের অ্যালাইনমেন্টটা বাই ডিফল্ট লেফটে থাকে। সো আমার এই অ্যালাইনমেন্টটা প্রয়োজন নেই, এটাকে আমি কেটে দিলাম। দেন আমরা আমাদের সাইটে সেখানে রিলোড করলাম। সো আমাদের ইনলাইন CSS, ইন্টারনাল CSS আর হচ্ছে এক্সটার্নাল CSS, তিনটা CSS ব্যবহার করেছি। এই তিনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নাই? ওকে গুড। সো একটা কাজ করে দেখেন, আমার এখানে আমার যতগুলো আছে এখানে সবগুলোকে আমি H3 করে দিচ্ছি। এটাকেও H3, এটাকেও H3, এটাকেও H3, সবগুলোকে কি করলাম? H3 করলাম। এখন সবগুলোকে H3 করার মানে কি? কোন CSSটা পাবে? এটা পাবে নাকি এই যে এগুলো পাবে? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসে আমার H3 আছে। এখন এখানে কোন CSSটা প্রায়োরিটি পাবে? এই H3 পাবে নাকি H2 পাবে নাকি এই যে এটা পাবে? H3 পাবে। আচ্ছা গুড। তো আমরা এখানে সবগুলোতে H3 ট্যাগ ইউজ করেছি, তাহলে অবশ্যই সবগুলোতে আমার এই H3টা পাওয়া উচিত। তো আমি আমার সাইটে এসে এখানে রিলোড করব। সবগুলো পাইছে? আরেকটা পাইলো না কেন? এটা অবশ্যই H3 করা আছে। দেখেন দেখেন এটা হচ্ছে আমাদের প্রথমটা ইনলাইন, সেটা হয়েছে H3 করা আছে, H3। আচ্ছা, সবসময় মনে রাখবেন CSS এর ক্ষেত্রে ইনলাইন CSS এর প্রায়োরিটি বেশি। যদি কোনো লাইনের মধ্যে বা কোনো ট্যাগের মধ্যে ইনলাইন CSS করা থাকে তাহলে সেইটার প্রায়োরিটি আগে পাবে, তারপর এটাতে এক্সটার্নাল কোনো কিছু থাকলে সেটাকে কল করবে। তো ইনলাইন CSS যখন থাকবে তখন এক্সটার্নাল CSS প্রায়োরিটি পাবে না। তখন আমরা কি করব? এটাকে এখন কেটে দিই, তাহলে আবার পাবে। এখানে যে স্টাইলটা করা আছে আমি এই স্টাইলটাকে কেটে দিলাম। দেন এখন আমি আমার সাইটে এসে রিলোড করলাম। এখন এখানে সবগুলো H3 দেওয়ার পর দেখতে পাচ্ছি সবগুলো আলাদা হয়ে গেছে, তাই তো? আপনার নাম কি? হ্যাঁ সামির। আচ্ছা,
So, আমি একটা কোশ্চেন করছে যে এখানে সবগুলো H3 দিয়েছেন ভালো কথা, কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে তো আর H3 একটা থাকে না, থাকে অনেকগুলো থাকে। এখন প্রত্যেকটা H3 কে সে আলাদা আলাদা ডিজাইন করবে। এখন এটাও H3, এটাও H3, এটাও H3, সে যাচ্ছে এই H3 কে সে আলাদা ডিজাইন করবে, আলাদা কালার, আলাদা ফন্ট সাইজ, আলাদা ব্যাকগ্রাউন্ড, সবকিছু আলাদা দিবে, কিন্তু ট্যাগ থাকবে সেম। ট্যাগ সবগুলো আমাদের H3 হবে। আচ্ছা ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমি এগুলো আপাতত কেটে দিচ্ছি, এখানে যা কিছু সবকিছু কেটে দিচ্ছি। জি অবশ্যই পড়াশোনা, হ্যাঁ এখানেই পড়তে পারবেন। ওকে, সো বডির মধ্যে আমি এখানে একটা ডিভ ইউজ করবো, ডিভ, একটা ডিভ ইউজ করলাম। দেন এই ডিভটাকে আমি ডুপ্লিকেট করলাম, এখানে 3টা ডিভ নিলাম। এখানে কয়টা ডিভ? 3টা ডিভ। ওকে, সো আমরা এখানে একটা স্টাইল নামের ট্যাগ নিলাম, স্টাইল ট্যাগ। এই ট্যাগের মধ্যে আমরা এই ডিভটাকে কল করলাম, কল করে এখানে আমরা বললাম ব্যাকগ্রাউন্ড কালার। ডিভটা কি না, ডিভ হচ্ছে একটা ইনলাইন ব্লক সেকশন, একটা এরিয়া নিয়ে কাজ করে। মনে করেন ডিভ হচ্ছে একটা বক্স, যেই বক্সের মধ্যে আমরা আমাদের বক্সের মধ্যে অনেক কিছু রাখি না, সেম ভাবে এই ডিভের মধ্যে আমাদের এইচন রাখা যায়, ইমেজ রাখা যায়, তারপর হচ্ছে অডিও ভিডিও রাখা যায়। ঠিক আছে, এই যেমন ধরেন আপনার কাছে কিছু দানা আছে, কিছু পুঁদি, এগুলাকে আপনি এক মুঠ করে মুভ করলে বেশি সুবিধা হবে নাকি বক্সের মধ্যে ভরে মুভ করলে সুবিধা হবে? বক্সে। তো সেম ভাবে আমরা আমাদের HTML এর মধ্যে যেরকম এইচ1 আছে, আমাদের প্যারাগ্রাফ আছে, ইমেজ আছে, এগুলোকে যদি একটা ডিভের মধ্যে রেখে মুভ করি তখন সবগুলো একবারে মুভ হবে, একসাথে ডিজাইন হবে। এই জন্য আমরা ডিভ গুলো ইউজ করি। ঠিক আছে, একটা সেকশন বা এরিয়া নিয়ে কাজ করবে ডিভ। ওকে, সো আমি এই ডিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ব্ল্যাক, একটা উইথ দিতেছি, উইথ বললাম 200 পিক্সেল, একটা হাইট দিলাম, হাইট বললাম 150 পিক্সেল। ঠিক আছে, জাস্ট একটা ডিভটাকে কল করছি। এখন এই একটা ডিভ, এটা তো 3টাতেই কাজ করবে নাকি না একটাতে কাজ করবে? 3টা ডিভই কাজ করবে। যেটার হাইট হচ্ছে 200 পিক্সেল, আমার হাইট হচ্ছে আমাদের 150 পিক্সেল, উইথ 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এটাকে আমি সেভ করলাম, সেভ করে সাইডে এসে রিলোড করলাম। এখন এখানে একটা ব্ল্যাক আসছে, এখানে কয়টা ডিভের কালার বলতে পারবেন? 3টা ডিভের কালার। সো এখানে কয়টা কালার আছে? 3টা কালার। এটা কিভাবে বুঝবো? যদি আমি আমার মাঝখানে কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবো। সো চলেন আমরা আমাদের মাঝখানের এটাকে চেঞ্জ করে দিই। এই ডিভের একাধিক যদি ডিভ থাকে সেই ক্ষেত্রে ডিভের নাম দেওয়া যায়। আমি চাইলে আমার ডিভের একটা নাম দিতে পারি। সো আমি আমার এই সেকেন্ড ডিভের একটা নাম দিলাম। আর নাম দেওয়ার জন্য, কল করার জন্য 2টা সিস্টেম, হয় আমাকে ক্লাস ইউজ করতে হবে অথবা আমাকে আইডি ইউজ করতে হবে। হয় আমি ক্লাস দিয়ে কল করব, হয় আমি আইডি দিয়ে কল করব। সো আমি এখানে একটা ক্লাস দিতেছি, আমার এই ডিভের একটা নাম দিলাম, নামটা হচ্ছে ক্লাস। এই ক্লাসের একটা নাম দিব, নামটা হচ্ছে আমি বললাম সেন্টার। আর এই ডিভে আমি একটা নাম দিলাম, এটার নাম হচ্ছে দিলাম আইডি, এটার নাম দিলাম বটম। ঠিক আছে, এখন আমি আমার এই সেন্টার নামে যে ক্লাসটা সেটাকে কল করব। সিএসএস এ কোনো ক্লাসকে কল করার জন্য ডট ইউজ করতে হয়। কোনো ক্লাসকে, এনি ক্লাস, যে কোনো ক্লাসকে কল করার জন্য ডট ইউজ করতে হবে। আমি এখানে বলবো ডট সেন্টার। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে এখানে বললাম রেড। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা, মাঝখানে যেই ডিভটা আছে এই ডিভের কালারটা চেঞ্জ করে বললাম এইখানে কালারটা হবে রেড। সাইটে এসে রিলোড করলাম, মাঝখানের কালার চেঞ্জ হয়েছে। সো মাঝখানের কালারটা ইজ চেঞ্জড। আচ্ছা ঠিক আছে, এবার শেষের কালারটা চেঞ্জ করি। এখন শেষেরটা কি আমাদের ক্লাস, শেষেরটা কি আইডি। সিএসএস এ কোনো আইডি কে কল করার জন্য হ্যাশ ইউজ করতে হয়। আমি যদি কোনো আইডি কে কল করতে চাই আমাকে হ্যাশ ইউজ করতে হবে। আমি বলবো এখানে হ্যাশ, আইডির নাম হচ্ছে বটম। এখানে এই বটমের মধ্যে আমি ওইটাকে পেস্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা বললাম ইয়েলো। আসছে, এটা কোন কান্ট্রির ফ্ল্যাগ বলতে পারবেন? জার্মানি। ওকে, সো এখন কি করব, আমরা এখানে উইথ আছে আমাদের 200। সো এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এখানে বললাম 700। সাইটে এসে রিলোড করলাম, ক্লিয়ার।
সো আমরা একটা জার্মানি ফ্ল্যাগ ডিজাইন করেছি। তো এই ফ্ল্যাগটা আপনারা বাংলাদেশের ফ্ল্যাগ বানাতে পারেন? পারবেন বাংলাদেশের ফ্ল্যাগ বানাতে? দেখাই দিতে হবে না? দেখাই দিলে তো সবাই পারবে। সার্কেলটা পারেন না তাই না? আচ্ছা, তো চলেন বাংলাদেশে কিভাবে ফ্ল্যাগ বানাবেন দেখাচ্ছি। তো এখানে আমরা ডিপ নিলাম, একটা ডিপ। আমাদের বাংলাদেশের ফ্ল্যাগে কয়টা কালার? দুইটা কালার। সো আমরা এখানে দুইটা ডিপ নিলাম। প্রথম একটা ডিপের মধ্যে এখানে একটা ক্লাস দিলাম, ক্লাসকে বললাম বিডি। আর এখানে আমরা একটা ক্লাস নিলাম, যে ক্লাসকে বললাম দেশ। এখন এখানে আমি আমার এই ক্লাসকে কল করলাম ডট বিডি। এই ডট বিডির মধ্যে আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার, বাংলাদেশের ফ্ল্যাগের ব্যাকগ্রাউন্ড কালার কি? গ্রিন। সো বললাম গ্রিন। দেন আমি একটা উইথ বললাম আমি 700 পিক্সেল। একটা হাইট বললাম 450 পিক্সেল। এটাকে সেভ করলাম। সেভ করে আমি আমার ব্রাউজারে সেখানে রিলোড দিলাম। সো আমার বাংলাদেশের ফ্ল্যাগের কি আসছে? ব্যাকগ্রাউন্ড আসছে। এখন কি লাগবে? রেড লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই বিডির পরে এখানে লিখবো ডট দেশ। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? রেড। দেন একটা উইথ দিব, উইথ বললাম 200 পিক্সেল। একটা হাইট দিলাম 200 পিক্সেল। সেভ করলাম, সাইটে আসলাম, এসে এখানে রিলোড দিচ্ছে, রেড আসছে। আচ্ছা, এখন রেডটা কি করতে হবে? সেন্টারে নিতে হবে। এই রেডটা এখন কোনোভাবেই মুভ হবে না, এটাকে মুভ করা যাবে না। আপনি যদি এটাকে টপও লেখেন, এখানে যদি আমি লিখি, দেখেন টপ, ধরেন টপ লিখলাম না, লিখলাম লেফট থেকে সে কি হবে? 250 পিক্সেল সরে যাবে, কিন্তু এটা যাবে না। গেছে? এই বাই ডিফল্ট এটা ব্লক হয়ে থাকে। পজিশন ব্লক, পজিশন 3 প্রকার। একটা হচ্ছে পজিশন ব্লক, পজিশন রিলেটিভ, পজিশন অ্যাবসোলিউট। সো এখানে অবশ্যই পজিশন রিলেটিভ ইউজ না করলে সে এখান থেকে নড়বে না। রেকর্ডিং হচ্ছে তো মনে হয়? হ্যাঁ হচ্ছে। সো আমি এখানে একটা পজিশন ইউজ করবো, পজিশনটা বলবো রিলেটিভ। এখন দেখবেন এটা লালটা সরে যাবে। সরে গেছে? ওকে গুড। এটা কি সেন্টারে আছে? আমি বলছি লেফট রাইটে সেন্টারে আছে। ওকে গুড। তাহলে আমি কি করব? এটাকে টপ থেকে নামাই দিব। আমি এখান থেকে বললাম টপ থেকে আমি তাকে 250 নামিয়ে দিই, দেখি সে কতটুকু নেমে যায়। সেভ করলাম। সেভ করে আমার ব্রাউজারে সেখানে আমি রিলোড করলাম, সব বেশি নেমে গেছে। তাহলে আরো কমন নামাইতে হবে। তাহলে আমি তাকে বললাম 150। হয়েছে? এখনো হয় নাই। তাহলে কি করব? লাইভে কাজ করবো। এখানে ইন্সপেক্টে আসলাম। এখন আমরা কি করব? লাইভ কোডিং দেখব। এখানে আমি কোডিংটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি, দিলাম। দেন আমার এখান থেকে আমি দিয়েছি কত? 150 ইন্সপেক্ট। সো এখানে দেখেন, এটা সেন্টার আসলে বলবেন। দেখেন সেন্টার আসলে বললেন আসছে। ওকে, তাহলে আমরা কত দিব? 130। এখন কি করতে হবে? ফ্ল্যাগটা গোল করতে হবে, তাই তো? তাহলে আমি বলবো বর্ডার রেডিয়াস, এখানে বলবো 50%। বলেছে? তাহলে কাজ শেষ। এখন কি করব? এখান থেকে এসে এই সিএসএসটাকে কপি করব। তাহলে এখানে ক্লিক করে জাস্ট একটু নিচে আসবে। এখানে আমরা দেশের মধ্যে যে সিএসএসটা করেছি, এই দেশের সিএসএসটা আমি এখান থেকে কপি করে নিলাম, Ctrl+C। কারণ হচ্ছে আপনি এখানে যদি এখন রিলোড দেন তাহলে এগুলো সব চলে যাবে। দেখেন, দেখছেন? যা রিলোড করলাম, রিলোড দেওয়ার সাথে সব চলে গেল, কারণ হচ্ছে এটা সেভ থাকে না। তাহলে কি করব? এখানে এসে আমি ওইটাকে রিপ্লেস করে দিলাম, যেটাকে আমি কপি করে রেখেছিলাম। সাইটে এসে রিলোড হয়েছে। এভাবে করে আপনারা বাংলাদেশের ফ্ল্যাগ রেডি করবেন। আপনাদের ফার্স্ট হোমওয়ার্ক, যে কোনো 3টা ফ্ল্যাগ ডিজাইন করবেন। কি কি আমি বলে দিচ্ছি। 1 নম্বর ফ্ল্যাগ, একটা বাংলাদেশের ফ্ল্যাগ বানাতে হবে। 2 নম্বর হোমওয়ার্ক, একটা আর্জেন্টিনার ফ্ল্যাগ বানাতে হবে। 3 নম্বর হোমওয়ার্ক, একটা ইতালির ফ্ল্যাগ বানাতে হবে। আর্জেন্টিনা কেমনে বানাবেন? আর্জেন্টিনার মাঝখানে তো একদম ইজি, 3টা কালার দিবেন, মাঝখানে ওই ছবিটা বসাই দিবেন, শেষ। হ্যাঁ, মাঝখানে যেই সূর্যটা থাকে এটা হচ্ছে একটা ছবি। তো ওই ছবিটাকে ডাউনলোড করে নেবেন। দেন 3টা কালার নিয়ে 3টা কালারের মাঝখানে ছবিটাকে বসাই দিবেন। হ্যাঁ অবশ্যই। সো 3টা ফ্ল্যাগ বানাবেন। এক হচ্ছে বাংলাদেশ, সেকেন্ড আর্জেন্টিনা, থার্ড হচ্ছে ইতালি। এই 3টা ফ্ল্যাগ বানায় তারপর হোমওয়ার্ক সাবমিট করবেন। আজকে